গ্যাস ও জ্বালানি সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। ২৫০০ মেগাওয়াট লোডশেডিং ছিল শনিবার রূপপুর কেন্দ্রে পারমাণবিক ফুয়েল লোড মঙ্গলবার, জানালেন বিজ্ঞানমন্ত্রী। একনেক বৈঠকে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহার ও ব্যয় সংকোচনের নির্দেশ প্রধানমন্ত্রীর। এমপিদের বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা বাতিল। গাইবান্ধায় ৫ ও জামালপুরে ২ জন সহ ৬ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু। টানা তাপ প্রবাহের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। হামের প্রকোপ চলছে দেশের বিভিন্ন জায়গায়। আরও ৮ শিশুর মৃত্যু। একদিনে সর্বোচ্চ ১,৪২১ জন আক্রান্ত। আরও ভয়াবহ পরিস্থিতির শঙ্কা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহতের সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গ্যাস ও জ্বালানি সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। তীব্র তাপদাহের সাথে ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে ঢাকার বাইরের সাধারণ মানুষ। সরকারি তথ্য অনুযায়ী শনিবার গড়ে লোডশেডিং ছিল ২৫০০ মেগাওয়াট। জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণ সহ বেশ কিছুদিন বন্ধ বৃষ্টির মতো বিদ্যুৎ কেন্দ্র। শিগগিরই এই পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনা দেখছেন না বিদ্যুৎ ও জ্বালানি বিশ্লেষকরা। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহর। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে শনিবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬,৮৯০ মেগাওয়াট। সরবরাহ করা গেছে ১৪,৭১২ মেগাওয়াট, অর্থাৎ ঘাটতি ছিল ২,১৭৮ মেগাওয়াট। জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় চলতি মাসের শুরু থেকেই গ্রামে লোডশেডিং দেওয়া শুরু করে সরকার। এরই মধ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিট বন্ধ। কয়লা সংকটে উৎপাদন কমে যাওয়া এবং আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসায় সরবরাহ সংকট শুরু হয়। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতেও লোডশেডিং এর সিদ্ধান্ত নেয় সরকার। এরপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কারেন্ট তো এমনি থাকে না সারাদিন, তারপরে একটু একটু আসে, ঘন্টাখানেক দেয়। সারাদিনে ৩-৪ ঘন্টা পাই আমরা। বাইরে তো এমনি ব্যবসা গরম, কারেন্ট তো থাকে না, ২ ঘন্টা ১ ঘন্টা পরে আসে আবার যায়। সন্ধ্যাকালীন তো একদম বন্ধ। ১৫-২০ বার লোডশেডিং, ১ ঘন্টা পর ১০ মিনিট পর কারেন্ট চলে যায়। এই অতিষ্ঠ গরমের ভিতর মানুষ আরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কারেন্টের জ্বালায় কাজও করতে পারতেছি না ঠিক মতো। রাতে ঘুমাইতে গেছি, কারেন্ট নাই। কালকে রাত্রে ৩ বার ঘুম ভাঙছে। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস ও তেলের জটিলতা না কাটলে অবস্থার উন্নতি হবে না। ভবিষ্যৎ সংকটের বিষয়টি চিন্তা করে সরকারকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ তাদের। লোডশেডিং বাড়বে, যত দাম বাড়বে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে তত লোডশেডিং বাড়বে। চাহিদা যত বাড়বে তত লোডশেডিং বাড়বে। কারণ জ্বালানি তেল আমদানি করে পাওয়ার প্ল্যান্ট চালানোর মতো আর্থিক সক্ষমতা সরকার নেই। এরপরে সরকার দাম বাড়াবে। সব কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টে সাফিসিয়েন্ট কয়লা নাই, যে কারণে ৩,০০০ মেগাওয়াট, ৩২০০ মেগাওয়াট, ২৮০০ মেগাওয়াট জেনারেট করতে হচ্ছে। কাজে তেলের উপর চাহিদা বাড়ছে। অন্যদিকে গ্যাসও আমাদের যেহেতু ক্রমশ কমে আসছে, তেলের উপর চাপ পড়েছে। এখন আমার যদি ২-৩ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি থাকতো, তাহলে কি হতো? দিনের বেলায় যে তেল ব্যবহার করতাম সেটা আমরা কিন্তু অফসেট করতে পারতাম। সেটা আমাদের সাশ্রয় যেমন করতো, তেমনি আমদানিও খরচও বাঁচাতো। বিদ্যুৎ উৎপাদন তথ্য অনুযায়ী দেশে বর্তমানে গ্যাস দিয়ে ৫,২৩৫ মেগাওয়াট, তেল দিয়ে ১,০৫৩ মেগাওয়াট, কয়লা দিয়ে ৪,৪৩৭ মেগাওয়াট এবং নবায়নযোগ্য খাত থেকে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এছাড়া ভারত থেকে আমদানি করা হয় প্রায় ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং হচ্ছে আগামী মঙ্গলবার। রবিবার সচিবালয়ে এই তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, যথাযথভাবে ফুয়েলিং শেষ হলে অগস্ট মাসে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। জানান, ২০২৭ সালের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরপর ২০২৭ সালের জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে। সব ঠিক থাকলে ওই বছরের সেপ্টেম্বর নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে ২,২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবার আশা করছেন ফকির মাহবুব আনাম। পাবো আমরা আপনার sometimes second week of August and in between second week to third week of August এর মধ্যে আমরা ইনশাল্লাহ 300 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিডে দিব ইনশাল্লাহ। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তখন উদ্বোধন করবেন এটা। যখন আমরা বিদ্যুৎটা দেখবো যে আমরা গ্রিডে দিয়েছি, আল্লাহ চাহে তো তখন ওনাকে দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এটাকে উদ্বোধন করাবো। আবার ফুল সিং এ যেটা আপনার রিয়েক্টর নাম্বার 1
Allah at the end of this year or first week of January 2027. অন্যদিকে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির পর থেকে ঢাকায় ভোগান্তি কিছুটা কমেছে। কিছুদিন আগেও যেখানে রাজধানীর পাম্পগুলো থেকে জ্বালানি সংগ্রহে গ্রাহকদের অপেক্ষা করতে হয়েছে 5 থেকে 7 ঘন্টা, এখন আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টায় জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন গ্রাহকরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ইরান যুদ্ধে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের ভার বইতে হচ্ছে বাংলাদেশকেও। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংগ্রহে চালকদের অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। তবে সরকারের নানা উদ্যোগের ফলে সেই চিত্র বদলাতে শুরু করেছে। রবিবার রাজধানীর একাধিক পেট্রোল পাম্প ঘুরে দেখা গেল জ্বালানি সংগ্রহে অপেক্ষার সময় কমেছে। মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে গ্রাহকরা জ্বালানি পাচ্ছেন 30 থেকে 45 মিনিটের অপেক্ষায়। অন্যদিকে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে জ্বালানির জন্য অপেক্ষা করতে হচ্ছে 60 থেকে 90 মিনিট। আজকে 35 মিনিট লাইন পাই, আগে তো 6 ঘন্টা 7 ঘন্টা লাইনে দাঁড়াইয়া তারপর তেল পাইছি। ভালো এখন ভালো, কন্টিনিউ লোকজন তেল পাচ্ছে, কোনো সমস্যা নাই। যার যেটুকু নেওয়ার কথা সেটুকুই পাচ্ছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। এখন আজকে ভাই 30 মিনিটের মতো ছিলাম, একটু স্বস্তি পাইছি ভাই আর কি। এতদিন লাগছে 4 ঘন্টা 5 ঘন্টা, ট্রাস্টে অনেক লম্বা সিরিয়াল ছিল। আজকে মোটামুটি এখানে সুবিধা হয়েছে আর কি। এখন তেলের অবস্থা, তেল বাড়ানি ভর থেকে মোটামুটি ভালোই তেল পাইতেছি আমরা। আগে যে কোনো পাম্পে অনেক লম্বা সিরিয়াল আছেন, বরং সিরিয়াল অনেক কাছে কাছে পাওয়া যাইতেছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন বাইকারদের জন্য ফুয়েল পাসের ব্যবস্থা করায় এবং ডিপো থেকে পাম্প প্রতি তেলের সরবরাহ বাড়িয়ে দেয় গ্রাহকদের দুর্ভোগ কিছুটা কমে আসছে। তেলের লাইন কমার কারণ হলো গত বুধবার থেকে আমাদেরকে আগের চেয়ে সাপ্লাই বেশি দিচ্ছে। যেমন এই যখন সংকটটা শুরু হলো আমাদেরকে প্রতিদিন 9000 লিটার তেল দিত, গত বুধবার থেকে এটা 13,500, বৃহস্পতিবার 18,000, শনিবার দিন আবার 18,000, আজকে আবার 13,500। এই সাপ্লাই বাড়ার কারণে আপনার তেলের লাইনটা আগের থেকে অনেকটা কমে গেছে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়লেও দুর্ভোগ কমে আসায় স্বস্তি প্রকাশ করছেন গ্রাহকরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহারের পাশাপাশি ব্যয় সংকোচনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে একনেক বৈঠকে প্রায় 13,500 কোটি টাকার 14টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া প্রকল্পগুলো জনগণের জন্য কতটুকু সামঞ্জস্যপূর্ণ তাও খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দায়িত্ব নেয়ার পর বিএনপি সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক হয় সচিবালয়ে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মোট 17টি প্রকল্পের মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের 4টি, কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 2টি এবং ভৌত অবকাঠামো বিভাগের 11টি প্রকল্প রয়েছে। পরে বৈঠকের বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি জানান 17টি প্রকল্পের মধ্যে 6টি নতুন, 7টি সংশোধিত এবং 4টি শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। 17টি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, 15টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে 17টির মধ্যে, 7টি বললাম যে সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। তো 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে। তিনি জানান কয়েকটি প্রকল্প শর্ত সাপেক্ষে কিছু তদন্তের পর অনুমোদন দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, বিশেষত বর্তমান সরকার তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইস্তেহার, তাদের পরিকল্পনা, 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগে এসছে। সচিবালয়ে নতুন ভবন নির্মাণের বিষয়ে সরকারের ভিন্ন প্রস্তাব আছে বলেও জানান প্রতিমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী সহ জরুরি কাজে নিয়োজিতদের জন্য জ্বালানি তেল বিক্রয়ের রেশনিং পদ্ধতি কয়েকদিন আগে থেকেই প্রত্যাহার করা হয়েছে। এছাড়া নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্যের উপর হামলার ঘটনায় সংসদে দুঃখ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া এদিন বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদ সদস্যদের সম্মানী ও পারিতোষিক সংশোধনী বিল 2026 পাশ করা হয়।
আহমেদ সরোয়ারের রিপোর্ট। আমি যে বিষয়টি রেজ করতে চাচ্ছিলাম, সংসদের রবিবারের কার্যক্রম শুরু হলে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধিতে মনিরুল হক চৌধুরী কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা মৃত্যুর বিষয়ে পুলিশের জ্বালানি রেশনিং এর কথা তুলে ধরে তা বাতিলের দাবি জানান। পুলিশ বলেছে তাদের তেল সংকট আছে, তেল নাকি রেশন হয়েছে। পুলিশকে তেল রেশন না করলেও আমি মনে করি অসুবিধা হবে না। এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এই ব্যাপারটি পুলিশের তেল রেশন, আইন শৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাইলে আইন শৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। এর উত্তরে প্রধানমন্ত্রী জানান, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য রেশনিং এর বিষয়টি আগেই বাতিল করা হয়েছে। সংসদ যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। এরপর নেত্রকোনা 5 আসনের সদস্য মাসুম মোস্তফা তার উপর হামলার বিষয়ে সংসদে জানিয়ে নিরাপত্তার দাবি জানান। তারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। পরবর্তীতে আমি শুনতে পাই যে সেখানে পেশাদার কিলারকে নেওয়া হয়েছিল যাতে আমাকে হত্যা করা হয়। কিন্তু মসজিদের মুসল্লিদের প্রতিরোধের মুখে তারা দরজা ভাঙতে পারে নাই বলে আজকে মাননীয় স্পিকার আপনার সামনে দাঁড়ানোর সুযোগ হয়েছে। না হয় হয়তো আজকে আমার জন্য এখানে শোক প্রস্তাব আনতে হতো এবং আমার জন্য হয়তো আপনারা 1 মিনিট নিরাপত্তা পালন করতেন। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আমার নিরাপত্তা চাই, আমার পরিবারের নিরাপত্তা চাই। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এজন্য দুঃখ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। আমাদের সংসদ নেতা পাশেই বসে আছেন, তিনি আমাকে বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যেন এটা সুষ্ঠু একটি তদন্ত হয়, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। 9 জন গ্রেপ্তার হয়েছে এবং এটা আরও সুষ্ঠু তদন্ত করে অবশ্যই তাদেরকে ব্যবস্থা দেওয়া হবে তাদের বিরুদ্ধে। এরপর চিফ হুইপ জ্বালানি সমস্যার বিষয়ে 10 সদস্যের বিশেষ কমিটি গঠনের কথা জানিয়ে প্রস্তাব উত্থাপন করেন। এই কমিটির কার্যপরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান করা। কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার করণীয় সম্পর্কে সংসদে সুপারিশ সহ রিপোর্ট প্রদান করার জন্য কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হলো। পরে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদ সদস্যদের সম্মানী ও পারিতোষিক সংশোধনী বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সাথে সাম্য প্রতিষ্ঠা কল্পে উক্ত সুবিধা বাতিল করার জন্য দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 পিও নম্বর 28 অফ 1973 এর আর্টিকেল 3C বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাস হলো। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। একটা ট্রাস্টের আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। সফরে উলশি খালের পুনঃখনন এবং যশোর মেডিকেল কলেজের 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভবন নির্মাণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবারে সফরে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও যশোর ঈদগাহে জেলা বিএনপির আয়োজনে জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী সফরকে স্মরণীয় করে রাখতে এবং সমাবেশ সফল করতে জেলা বিএনপির উদ্যোগে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। জেলা জুড়ে সভা, মিছিল ও লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচির আয়োজন করেছেন নেতাকর্মীরা। সমাবেশ স্থল ঈদগাহ ময়দান ও এর আশেপাশের এলাকায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা স্থানীয় নেতাদের। বজ্রপাতে গাইবান্ধায় 5 জন আর জামালপুরে 2 জন সহ সারা দেশে 11 জনের প্রাণহানি হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে এক শিশু সহ 4 জন ও সাঘাটা উপজেলায় 1 জন সহ মোট 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল 4টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তারা বাড়ির বারান্দায় বসে গল্প করছিলেন। হঠাৎ তাদের উপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলে 4 জন প্রাণ হারান, অপরজন মাঠে ছাগল আনতে গিয়ে মারা যান। এছাড়া বজ্রপাতে জামালপুরে 2 জন
সিরাজগঞ্জে 1 জন, নাটোরে 1, পঞ্চগড়ে 1 ও বগুড়ায় 1 জন সহ সারা দেশে 11 জনের মৃত্যু হয়েছে। এদিকে টানা কয়েকদিন তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হলো রাজধানীতে। বৃষ্টির ছোঁয়ায় সিক্ত ঢাকাবাসী। বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হয় ঢাকায়। গত কয়েকদিন তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে রাজধানী সহ দেশের অন্যান্য জেলার উপর দিয়ে। এ সময় রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2-1 দিনের মধ্যে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। একই সঙ্গে দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাসের কথাও বলেন তিনি। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ। পরবর্তী 2 দিনের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণ একটা সতর্কবার্তা জারি করেছি। পাশাপাশি রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট এই 4টা বিভাগের জন্য আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 2 দিনের জন্য কালবৈশাখী 60 থেকে 80 কিলোমিটার বা তারও অধিক বেগে কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস জারি করেছি। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও বগুড়া সহ দেশের বিভিন্ন জায়গায় হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 8 শিশুর মৃত্যু হয়েছে। হাম উপসর্গ নিয়ে সিলেটে 2 শিশুর মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 12 জন। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট 17 শিশুর মৃত্যু হলো। নতুন করে ভর্তি হয়েছে 28 জন। রাজশাহী মেডিকেলেও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও 10 শিশু ভর্তি হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 শিশুর, নতুন করে ভর্তি হয়েছে কয়েকজন। এছাড়াও চট্টগ্রামে 24 ঘন্টায় নতুন করে আরও 28 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হাম ও হাম উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা 1421 জন, যা এ পর্যন্ত একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পদ্ধতি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এই পরিস্থিতিতে তাদের কেউ কেউ স্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করার পরামর্শ দিয়েছেন। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে 216 শিশুর মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে মৃত্যু 43 জনের। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা 4603 জন। সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে 21434 জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছে 17955 জন। হাম প্রতিরোধযোগ্য হওয়ার পরও ঝরে যাচ্ছে শিশুদের প্রাণ। দেশের 61টি জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। মাত্র 1 মাসের কিছু বেশি সময়ে মৃত্যুর শিকার 2 শতাধিক শিশু, বেশিরভাগেরই বয়স 5 বছরের কম। প্রশ্ন উঠেছে, এসব মৃত্যু কি অবশ্যম্ভাবী নাকি অব্যবস্থাপনা ও অবহেলার ফল? দুটো শর্ত পূরণ করতে হবে সংক্রমণ কমার জন্য। একটা হচ্ছে যে টিকা দেওয়ার পরে 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যেখানে উপদ্রুত এলাকা হামের প্রাদুর্ভাব মহামারী ঘটেছে, সেই অঞ্চলে বা সেই পাড়াতে 95% শিশুকে টিকা দিতে হবে। এ দুটো হলেই কিন্তু আপনার 95% টিকা দেওয়া হলে আমি হামের রোগী আর পাবো না, রোগী কমে আসবে। রোগী কমে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যুটা কমে আসবে না, কারণ যারা ইতিমধ্যে সংক্রমিত হয়ে যাবে তাদের মধ্যে কেউ কেউ, যেহেতু আমরা সমস্ত দরিদ্র পরিবারের শিশু যারা সবচেয়ে বেশি জটিলতায় ভুগছে, তাদেরকে ভিটামিন এ কিন্তু খাওয়াতে পারছি না। টিকা দেওয়ার সময় ভিটামিন এ দেওয়া যাচ্ছে না। হাসপাতালে চিকিৎসার সময় ভিটামিন এ দেওয়ার কথা, কিন্তু আমি জেনেছি যে সবাইকেই ভিটামিন এ ক্যাপসুল দেওয়া যাচ্ছে না। এটার ঘাটতি আছে। বিশেষজ্ঞদের মতে আক্রান্তের সংখ্যা কমতে থাকলেও মৃত্যুর হার কমতে আরও অন্তত 2 মাস লাগবে। এ অবস্থায় টিকাদান জোরদার করা, চিকিৎসা সেবা গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়া এবং জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার পরামর্শ তাদের। তো স্বাস্থ্যের দুর্যোগ আগাম মোকাবেলা করবার জন্য যারা রোগতাত্ত্বিক প্রতিষ্ঠান, তাদেরকে আরও শক্তিশালী করতে হবে। তারপরেও কিন্তু দুর্যোগটা আছড়ে পড়বে আমাদের দেশে। সেই দুর্যোগটা আছড়ে পড়ার সময় যেন আমরা ক্ষয়ক্ষতিটা নিম্নতম পর্যায়ে আনতে পারি, সেই ব্যবস্থা কিন্তু আমরা করতে পারি। আমাদের যেই সম্পদ আছে, মানব সম্পদ এবং অন্যান্য সরঞ্জামাদি, সেটা যদি আমরা একটু পুনর্বিন্যাস করি, এটা দিয়ে কিন্তু আমরা এই ধরনের হামের মতো প্রতিরোধযোগ্য
অসুখ থেকে মানুষ শিশুদের জীবনটা আমরা বাঁচাতে পারি। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া শিশু মৃত্যুর তথ্য যেন শুধু সংখ্যা না হয়ে একটি সতর্ক বার্তা হয়, সেই তাগিদ বিশেষজ্ঞদের। তো স্বাস্থ্যের দুর্যোগ ঘোষণা করার সঙ্গে সঙ্গে কি কাজ হবে সেগুলো তালিকা করে তার জন্য একটা স্ট্যান্ডিং অর্ডার দিয়ে রাখতে হবে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। প্রশ্ন ফাঁসের গুজবে কান না দিতে আহ্বান জানান তিনি। রবিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো হলেও তা যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। আনম এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়। আপনাদের দায়িত্ব পালন করেন, আর আমরা আপনাদের কথায় আপনারও দায়িত্ব রয়েছে একটি নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা, তাই না? আপনাদের সকলকে দায়িত্বটা আছে না? আপনাদের দায়িত্ব পালন করেন, আর আমরা আপনাদের কথায় আপনাদের শুনে আমরাও সচেতন রয়েছি। আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিরোধী দলকে আন্দোলনের হুমকি নয়, আলোচনার মাধ্যমে গণভোটের ইস্যুটি সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এ আহ্বান জানান তিনি। কেউ কৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলানোর চেষ্টা করলে জাতি তা ভুলবে না বলেও মন্তব্য করেন রিজভী। জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানি ট্যাক্স ফ্রির কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবনির্বাচিত সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা তা অতীতে বাস্তবায়ন হয়নি, তা বাস্তবায়নে কাজ করবে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলকে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। সরকারি যে দল আছে এবং বিভিন্ন দলের মধ্যে আলোচনা, ডিসকাশন, ডিবেট, ডিসকোর্স এগুলো অব্যাহত থাকে। হ্যাঁ, প্রতিবাদ হতে পারে, প্রতিবাদও গণতান্ত্রিক আলোচনার বা গণতান্ত্রিক পদ্ধতিরই একটি অংশ। প্রতিবাদ করতে পারে, কিন্তু এর সাথে আলোচনাও থাকতে হতে পারে, এবং আলোচনার মধ্যে দিয়েই বিভিন্ন ধরনের যে বিতর্কগুলো, সেই বিতর্কের অবসান হওয়া সম্ভব। কারণ আমরা মনে করি এখন যারা পার্লামেন্টে আছেন তারা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তাদের একটা অবদান রয়েছে। মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য ছিল সেটির থেকে বারবার দেশ বিচ্যুত হয়েছে। অবশেষে দীর্ঘ 17 যুগের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন শেষে আমরা আবার একটা গণতন্ত্রকে নতুন করে প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছি। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য চেতনাকে আমরা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাব। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত 2 শিক্ষার্থীর পরিবারের সাথে যোগাযোগ রাখছে সরকার। এ ঘটনাকে নৃশংস হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার আশা করে যুক্তরাষ্ট্র এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করবে। এক প্রশ্নের উত্তরে শামা ওবায়দ বলেন, আফ্রিকা থেকে জ্বালানি তেল আনার ব্যাপারে তার সফরে আলোচনা হয়েছে। আফ্রিকার দেশগুলোর সাথে সরকার সম্পর্ক উন্নয়ন করতে চায় বলে জানান তিনি। এজন্য মহাদেশটির গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানো হচ্ছে। আফ্রিকা কূটনৈতিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্প্রতি আফ্রিকার দেশ সেনেগাল সফর করেন শামা ওবায়দ। আমরা ওদের চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়, কিন্তু এটা তো একটা লিগ্যাল ব্যাপার। তো সেই জায়গাটায় আমরা যুক্তরাষ্ট্রের সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা গভীরভাবে যোগাযোগ রাখছি। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে, এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়।
কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই নির্বিঘ্নে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করতে পারছেন হজযাত্রীরা। এবারের হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ নেই মুসল্লিদের। জীবনের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এসে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ তারা। 17 এপ্রিল থেকে 8 দিনে 87টি হজ ফ্লাইট এখন পর্যন্ত 34,941 জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। মাত্র কয়েক ঘন্টা পরে কাঙ্ক্ষিত ফ্লাইট। ডরমিটরিতে বসে তাসবিহ পড়তে পড়তে অপেক্ষার প্রহর গুনছেন হজযাত্রীরা। জীবনের শেষ সময়ে এসে পবিত্র কাবা শরীফে গিয়ে লাখো মানুষের সাথে মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ। আজীবনের এই স্বপ্ন পূরণের সম্ভাবনায় মহান রবের প্রতি কৃতজ্ঞতা সবার। আল্লাহ পাক আমাকে কখন আমি অপেক্ষায় ছিলাম হজে যাওয়ার জন্য। আল্লাহ তো আল্লাহ এই পর্যন্ত এখন আমরা আনছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। আমি আজকে যদি পৌঁছে যেতাম আমি আরও ভালো হতো। মনটা খুব আশা আর কি যে আল্লাহ কতক্ষণ নিয়ে যাবে ওখানে। শেষ স্বপ্ন ছিল জীবনে একবার নবীর জন্মভূমি যেন যেতে পারি, জিয়ারত করতে পারি, আপনাদের সবার জন্য দোয়া করতে পারি, বাংলাদেশের জন্য দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি এই ব্যবস্থা আমাকে করে দিয়েছেন। এবারের হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও হজযাত্রীরা সন্তুষ্ট। এখানের ব্যবস্থাপনা খুবই সুন্দর। আমি ভিতরে ঢোকার পরে যে ব্যবস্থাপনা দেখলাম আসলে চমৎকার। এই যে আল্লাহর ঘর তাওয়াবের জন্য যাচ্ছি, এটাই একটা বিশাল ব্যাপার আমার জন্য। হজ অফিসের পরিচালক জানিয়েছেন, উদ্বোধনের পর থেকে 8 দিনে 87টি হজ ফ্লাইটে 34,941 জন হজযাত্রী এরই মধ্যে সৌদি গেছেন। হজ ক্যাম্পে শুরুর দিকে মশা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা হয়েছে বলেও জানান তিনি। হজযাত্রীগণের আসলে তাদের যে সেবা প্রয়োজন তার সবগুলো সেবা যেন এখানে তারা সুন্দরভাবে পেতে পারে। আমাদের আশেপাশের যতগুলো খাল এবং নর্দমা ছিল বা যে সমস্ত জায়গাগুলো কিছুটা আগাছা ছিল সব কিছু কিন্তু সম্পূর্ণ ক্লিন করে সেখানে লিকুইড প্রয়োগ করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মেলাথিয়ন সহ অন্যান্য যে ট্যাবলেটগুলো সেখানে দেওয়া হয়েছে। যাতে ব্রিডিং গ্রাউন্ডগুলো ধ্বংস করা হয়েছে এবং অ্যাডাল্ট মশা যাতে উপদ্রব না করতে পারে সেজন্য কিন্তু পর্যাপ্ত ফগিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি আমরা কিন্তু প্রত্যেক দিন সকাল সন্ধ্যা এবং প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু ধূপের ব্যবস্থা করেছি। এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 78,500 জন। আগামী 21 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও লেখক সৈয়দ আবদাল আহমদ। সরকারের সচিব পদমর্যাদায় তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা থেকে আজ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। সৈয়দ আবদাল আহমদ 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের 2 বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন স্বনামধন্য এই সাংবাদিক। এছাড়া দৈনিক বাংলা, দৈনিক জনকণ্ঠ, দৈনিক দিনকাল ও বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ করেছেন সৈয়দ আবদাল আহমদ। আমি তো অবশ্যই যেহেতু গণমাধ্যম কর্মী, সোশ্যাল মিডিয়া খুবই সক্রিয় এবং অপতথ্য যেমন গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করছে এবং সরকার বলেন বা এই সমাজেও সমস্যার সৃষ্টি করছে। তো এই অপতথ্য থেকে কীভাবে আমরা মুক্ত হতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে। আমি কিন্তু লেখালেখি ছাড়ি নাই। তো আশা করি যে প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি আমি যে আমার লেখালেখি থাকবে এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যারা সবার সঙ্গে আমার মধুর সম্পর্ক, ভালো সম্পর্ক, সবাই আমাকে পছন্দ করে এবং সবার সহযোগিতা নিয়ে আমি এই দায়িত্ব পালন করতে চাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ প্রাপ্তরা নিয়োগের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। আজ রবিবার সকাল 10টার দিকে শাহবাগে মিছিল শুরু করেন তারা। মিছিল নিয়ে সড়কের উপরে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পায় 14,384 জন। তাদের অভিযোগ, সকল প্রক্রিয়া শেষ হওয়ার পরও প্রায় 2.5 মাস ধরে
নিয়োগ আটকে রাখা হয়েছে। সরকার বিষয়টি নিয়ে টালবাহানা করছে বলেও অভিযোগ তাদের। দ্রুত দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে 5ই মে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে আসছে একটি জাহাজ। রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ হাসনাত জানান, 21 এপ্রিল বাংলাদেশ সময় ভোর 6টায় সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী এমটি নিনেমিয়া জাহাজের নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ইয়ানবু বন্দরের অবস্থান লোহিত সাগরে হওয়ায় জাহাজটিকে হরমুজ প্রণালী পার হতে হবে না। তিনি আরও জানান, সৌদি আরব থেকে এই চালান পৌঁছালে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পুনরায় কার্যক্রম শুরু করবে। এর আগে মার্চে সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আরেকটি জাহাজের আসার কথা থাকলেও সেটি এখনো পৌঁছেনি। নর্ডিক্স পলাক্স নামের সেই জাহাজটিকে 1 লাখ টন অপরিশোধিত তেল রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় সেটি সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে। তামাক নিরুৎসাহিত করতে পারলে বছরে 2 লাখ লোকের প্রাণ বাঁচানো সম্ভব বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তরুণদের তামাক নিরুৎসাহিত করার বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। ববি হাজ্জাজ বলেন, তামাক 100% বন্ধ করা সম্ভব নয়, তবে দাম বাড়িয়ে কিংবা করারোপ করে তামাক ব্যবহারে নিরুৎসাহিত করা সম্ভব। প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে যেন কোনো তামাকজাত পণ্যের দোকান বসতে না পারে, সেজন্য তার মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি। বলেন, এক্ষেত্রে পুলিশ সহায়তা করবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর 40,000 নগরীর গরিব মানুষ তামাকজাত পণ্য উৎপাদনের সাথে জড়িত। এই বিষয়টিও সরকারের মাথায় রাখতে হয় বলে জানান তিনি। ববি হাজ্জাজ জানান, বয়স্কদের তুলনায় তরুণরা ধূমপানে আসক্ত হওয়ার বেশি ঝুঁকিতে থাকে। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তিনি দেন। বর্তমান সরকার 5 বছরই জনবান্ধব থাকবে বলে আশ্বস্ত করেন ববি হাজ্জাজ। সেমিনারে তামাক বিরোধী অনেকে বক্তব্য রাখেন। 16 বছর পর আগামীকাল আবারও পর্দায় ফিরছে বন্ধ হয়ে যাওয়া জনপ্রিয় টেলিভিশন চ্যানেল 1। 2010 সালের 27 এপ্রিল হঠাৎ সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর দীর্ঘ সময়ে অন্ধকারে ছিল চ্যানেলটি। এবার নতুন পরিকল্পনা ও ভিন্ন আঙ্গিকে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে চ্যানেল 1। নতুন উদ্যমে সম্প্রচারে ফেরা উপলক্ষে রবিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি জানান, চ্যানেল 1-এর এই প্রত্যাবর্তনকে ঘিরে গণমাধ্যম অঙ্গনে তৈরি হয়েছে নতুন করে আগ্রহ ও প্রত্যাশা। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। পাকিস্তান হওয়ার পর থেকে তারা শুরু করেছে। উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলন। স্থানীয় শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান। জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। সম্মেলনে জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বাংলাদেশে খাদ্যজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে খাদ্যপণ্যের মোড়কের সামনের অংশে সহজবোধ্য পুষ্টি তথ্য ও লেবেল প্রদর্শন চালুর লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডিতে প্রধান কার্যালয়ে এই কর্মশালায় বক্তব্য রাখেন ঢাকা আহসানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মোহাম্মদ রুহুল কুদ্দুস, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার এম মুস্তাক হোসেন ও পলিসি এক্সপার্ট তাইফুর রহমান সহ অনেকে। বকেয়া পাওনা পরিষদ লে অফ ঘোষণা বাতিল, সরকারিভাবে বন্ধ জুট মিল আবারও চালুর দাবিতে অবস্থান ধর্মঘট করেছে খুলনার দৌলতপুর জুট মিলের শ্রমিকরা। জুট মিলের প্রধান ফটকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে। দাবি দ্রুত মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। বৈশাখী উৎসব 1433 উদযাপন করল শিলালিপি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে গান, নাচ, আবৃত্তি সহ নানা আয়োজনে অংশ নেন শিলালিপির শিক্ষার্থী শিক্ষকরা। সভাপতিত্ব করেন কেন্দ্রের পরিচালক চিত্রশিল্পী উত্তম কুমার রায়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক মৌসুমী আক্তার মনিকা। বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর রশিদ আমিন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক ডক্টর সোহানা আহমেদ, বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক মাহমুদা আক্তার, নৃত্যশিল্পী ও প্রশিক্ষক মৈত্রী সরকার। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরান যুদ্ধে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নৈশভোজে গুলির ঘটনার পর ঘোষণা দিয়েছেন এই ধরনের হামলা তাকে ইরান যুদ্ধ জয়ী হওয়া থেকে দূরে সরাতে পারবে না। ওই হামলায় ইরানের যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ইরানের মাটিতে আবারও হামলা হলে ধারণার চেয়ে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এদিকে ইরানের কাছ থেকে আশানুরূপ প্রস্তাব না পাওয়ায় মার্কিন প্রতিনিধিদের ইসলামাবাদ সফর বাতিল করেছেন ট্রাম্প। এরই মধ্যে রবিবার আবারও পাকিস্তান গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে তার বৈঠকের কথা রয়েছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। কোনো হামলায় ইরান যুদ্ধ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাতে পারবে না। শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে তিনি বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে তাকে আর কোনো কিছুই আটকাতে পারবে না। হামলায় ইরানের যোগসূত্র নেই বললেও বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। And he was taken down by some very brave members of Secret Service and they acted very quickly. দুর্বল ভেবে ইরানের মাটিতে আবারও হামলা হলে তার জবাব হবে ধারণার চেয়ে ভয়াবহ। রবিবার যুক্তরাষ্ট্রকে এ হুঁশিয়ারি দিয়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলে, ইরানের সশস্ত্র বাহিনীর নীরবতাকে দুর্বল ভাবার সুযোগ নেই। তারা যথেষ্ট শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত। ইরানের সশস্ত্র বাহিনীর এ সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে বা হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসাতে পারবে না বলে সাফ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রেসিডেন্ট পেজিশকিয়ান একথা বলেন। ইরানের প্রেসিডেন্টের মতে বর্তমান মার্কিন পদক্ষেপগুলো দুই দেশের মধ্যকার পারস্পরিক আস্থা নষ্ট করছে এবং সংলাপের পথ আরও জটিল করে তুলছে। ওয়াশিংটন শত্রুতামূলক আচরণ ও চাপ সৃষ্টি বন্ধ না করলে আলোচনা আর অগ্রসর হওয়ার সম্ভাবনা নেই বলে জানান মাসুদ পেজিশকিয়ান। এদিকে পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদের সফর বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বর্তমান অবস্থা আলোচনার জন্য যথেষ্ট ইতিবাচক নয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে যুদ্ধবিরতি ও যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আলোচনায় ওমান সফর শেষে আবারও ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠকের কথা রয়েছে তার। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। গ্যাস ও জ্বালানি সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। ২৫০০ মেগাওয়াট লোডশেডিং ছিল শনিবার। রূপপুর কেন্দ্রে পারমাণবিক ফুয়েল লোড মঙ্গলবার, জানালেন বিজ্ঞানমন্ত্রী। একনেক বৈঠকে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহার ও ব্যয় সংকোচনের নির্দেশ প্রধানমন্ত্রীর। এমপিদের বিনা শুল্কে গাড়ি আমদানি সুবিধা বাতিল। গাইবান্ধায় ৫ ও জামালপুরে ২ জন সহ ৬ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু। টানা তাপ প্রবাহের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। হামের প্রকোপ চলছেই। দেশের বিভিন্ন জায়গায় আরও ৮ শিশুর মৃত্যু একদিনে, সর্বোচ্চ ১,৪২১ জন আক্রান্ত। আরও ভয়াবহ পরিস্থিতির শঙ্কা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহতের সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।